ভাই আপনার ফোনটা নামা। ভাই একটু নিচে নামানো আপনি যদি মনে করছেন বুঝবো কিভাবে আপনারা পিছনে সেকেন্ড মিয়া দাঁড়িয়েছি আল্লাহ যাকে আল্লাহ আমরা যারা জীবিত আছে আমাদেরকে সীমান্ত আজীবন রক্ষা এবং আল্লাহ বাংলাদেশের হয়েছিল যারা 90 শহীদ হয়েছিল 24 শহীদ হয়েছিল বাংলাদেশকে রক্ষা করার জন্য। আল্লাহ বিশেষত তোমার খাস বান্দা শহীদ উসমান হাজি ভাই যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন এবং ভারতীয় বাহিনী তাকে খুন করেছে। আল্লাহ আমরা তাদের পথের অনুসারী, আল্লাহ তাদের পথে থেকে ইনসাফের রাজত্ব বাংলাদেশে কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ বাংলাদেশে বর্তমানে যারা জাতীয়তাবাদী ভুয়া জাতীয়তাবাদী স্লোগান তুলে সীমান্তকে ভারতের কাছে বিকিয়ে দিচ্ছে তাদেরকে হেদায়েত নসিব দান করুন করতে পারে। আল্লাহ বাংলাদেশের সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ বৃদ্ধ আবলা বনিতা সবাইকে আমাদের সীমান্তে যেই মানুষগুলা রয়েছে তাদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ যে ভাই উনি স্কুল কলেজ ছাত্র ছিল তার আব্বা আম্মা আজকে আছে উনি কান্না করতেছে, আল্লাহ তাদের বুকের ধন তারা হারিয়ে সুখে পায় মুক্ত পায়। আল্লাহ তুমি তাদেরকে সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাদের সন্তানকে যে দেশ কেড়ে নিয়েছে তাদেরকেও আল্লাহ তাহলে উপযুক্ত শাস্তি দিয়ে তোমার দরবারে তাদেরকে শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ আমাদের যে বাহিনীগুলো রয়েছে পুলিশ বিজিবি থেকে শুরু করে সকল বাহিনীর হেদায়েত দান করো যাতে তারা সীমান্ত সঠিকভাবে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদের সীমান্তে যেই মানুষগুলো
বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িত আছে, যারা বাংলাদেশকেও ধারণ করে না, কোনো দেশকে ধারণ করে না, মানুষকে ধারণ করে না, তারা শুধু টাকা বুঝে, তারা শুধু মাদক বুঝে, তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, যে মানুষগুলোর কারণে অনেক আমাদের সন্তান প্রতিনিয়ত মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে তুমি তোমার বিচারে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দাও। আল্লাহ, বাংলাদেশ সীমান্তে মাদক চোরাচালান কারবার সবকিছু বন্ধ করে দাও। হায় আল্লাহ, সীমান্তে যারা গরু চালানি করে তাদেরকে তুমি হেদায়েত দান করো, যাতে তারা সহিভাবে নতুনভাবে ব্যবসায় মনোযোগী হয়ে বাংলাদেশ রক্ষায় কাজ করতে পারে। হায় আল্লাহ, আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা ভবিষ্যতে সীমান্ত রক্ষা করতে পারি। হায় আল্লাহ, এই কবরস্থানে যারা আছে সবাইকে তুমি এই ভাইয়ের উসিলায় কবুল করে নিও। হায় আল্লাহ, বাংলাদেশে মিডিয়া থেকে বিভিন্ন সরকারের সব জায়গাতে সীমান্ত ইস্যুকে গোপন করে চাপিয়ে যাওয়ার চেষ্টা করে। হায় আল্লাহ, বাংলাদেশের মানুষকে একটি তৌফিক দান করো যাতে সবাই নতুন করে মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে দাঁড়িয়ে বলতে পারে, আমরা মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, আমরা কোনো দাস দাসীর সম্পর্কে চাই না, এমন তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ, নতুনভাবে বাংলাদেশকে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, অর্থনৈতিক এবং বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য তরুণ প্রজন্মকে তৌফিক দান করো। আমরা বলেছি যে হলো যদি আমরা সরকার গঠন করি, ইনশাআল্লাহ আমরা সীমান্তবর্তী পুরো এলাকা জুড়ে অনেকে রোড বানায়, আমরা হলো এখানে খাল খনন করব, যাতে ওই পার থেকে খন্দকের যুদ্ধের মতন যাতে কেউ ওই পার থেকে এই পারে কোনো মাদক বাংলাদেশ আর না পাঠাতে পারে, কারণ যুব সমাজকে নষ্ট না করতে পারে। সরকারকে বলবো যে আপনি এখানে আইসা মাদক ধ্বংস করুন। ভারতের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সীমান্তে, তারা প্রচুর মাদকের ফ্যাক্টরি স্থাপন করেছে এবং এগুলো তো অনেক পার্লামেন্টারিয়ান মেম্বারও এই ব্যবসার সাথে জড়িত। সরকার পার্লামেন্টে ঢুকার আগে এগুলার হলো মাদক খেয়ে আসছে না কিনা সেগুলো হলো চেক করানো আগে দরকার, তাহলে হবে। সরকারের যারা অনেক এমপি আছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত, তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বাংলাদেশে তাহলে ঢাকাতে ইয়াবা পাওয়া যায় কেন? পোলাপানের কাছে গাঞ্জা পাওয়া যায় কেন? পেন্সিডিল পাওয়া যায় কেন? সরকারের যারা এমপি আছে, স্বরাষ্ট্র বিভাগ আছে, তাহলে তারাও এটার সাথে জড়িত আছে। এই জন্য সালাউদ্দিনকে হলো জবাবদিহিতার আওতায় আনতে হবে। উনি হলো নার্কোটিক্সের সাথে জড়িত আছে, নাহলে বাংলাদেশে নার্কোটিক্স আসে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। আমরা বলেছি যদি সীমান্ত হত্যা আরো বাড়ে, সরকার যদি উদ্যোগ না নিতে পারে, আমরা সীমান্তের দিকে লং মার্চ দিব ইনশাল্লাহ, বাংলাদেশের সবাইকে নিয়ে দেখবো আমাদের কে ঠেকায় তারা। এবং সরকারকে বলবো এর আগে আপনারা উদ্যোগ গ্রহণ করুন যাতে আপনারা সীমান্ত হত্যা কমিয়ে নিয়ে আসতে পারেন। এবং কয়েকদিন আগে একজন সাংবাদিককে খুন করা হয়েছে, এখানে সাংবাদিকও নিরাপদ না, স্কুল কলেজ ছাত্র নিরাপদ না, কোনো নাগরিক নিরাপদ না, তাহলে বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ? এটা সরকারের কাছে প্রশ্ন আমাদের। আমি আজকে আসার পথে অনেক জায়গায় আমাকে বাধা দান করা হয়েছে, আপনি 3 জন যাইতে পারবেন, 4 জন যাইতে পারবেন। আমি তো বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমার যেটা ইচ্ছা সেটা আমি ঘুরবো, যেটা ইচ্ছা সেটা আমি যাব। হু আর ইউ যে আপনি আমাকে বলার জন্য যে আমি কয়জন সহকারে যাব? কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে চুড়ি লাল চুড়ি পরাইতে হবে সালাউদ্দিনকে, সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, শুধু সংবিধান বুঝে। এগুলো হলো ভুয়া সাংবিধানিক, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য তাদেরকে বলবো বাংলাদেশের পক্ষে আসুন দ্রুত। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এখানে আমরা এসেছি, একজন কলেজ ছাত্রকে রাতের বেলা ভারতীয় খুনি বাহিনী ধরে নিয়ে হত্যা করেছে এবং সেখানে আমরা ঘটনাস্থলে এসে যেটা বর্ণনা পেয়েছি, চোরা কারবারি যারা করে তারা তাদের একটা রুট বন্ধ করে দেওয়া হয়েছিল, তো তারা অন্য রুট চেক করার জন্য তাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে হলো এই নিরাপদ লোকটা তাদের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা এই বক্তব্য হলো ওনাদের ফ্যামিলি থেকে পেয়েছি। যে বিষয়টা হলো আপনি যদি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের জন্য হলো দেশের আইন আদালত কানুন রয়েছে, সেটা তো হবে। আর যদি আপনি কোনো অপরাধও করে থাকেন, ডিরেক্ট গিয়ে যদি আপনাকে কেউ খুন করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো আইন বিচার আদালত এবং ভারতেও কোনো বিচার আদালত বলে কোনো কিছু নাই। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যদি অতি দ্রুত সীমান্ত হত্যার উদ্যোগ নিন, বন্ধের উদ্যোগ নিন এবং যে শহীদ ফ্যামিলিগুলো রয়েছে সীমান্তে সেগুলোর সাথে সাক্ষাৎ করুন, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নির্মাণ করুন যাতে মানুষের জীবন জীবিকা নিশ্চিত হতে পারে এবং সাথে সাথে সীমান্তে যে হত্যাগুলো হয়েছে এখানে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরা কারবারি মাদকের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুজনে হলো ওনাদেরকে চুরি পরিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই।
এই জন্য সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সরকার যেমন ঢাকাতে ব্যর্থ হচ্ছে, সকল বিভাগে সীমান্ত নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই জন্য সরকারকে আমরা বলবো, আপনি যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন তাহলে আপনি সীমান্ত রক্ষা আপনার প্রধান কর্তব্য। আর যদি আপনি সীমান্ত রক্ষা করতে না পারেন তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য যারা ভুয়া জাতীয়তাবাদী আছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। আমাদের যারা সন্তান রয়েছে, যাদেরকে আজকে খুন করা হয়েছে, ওনার বাবা রয়েছে এবং ওনার বাবার থেকে আপনারা বক্তব্য শুনবেন, যে উনি বলবেন যে ওনার সন্তানকে কিভাবে। আপনার সন্তান কি কোনো মাদক টাদকের সাথে জড়িত ছিল? না, আমার এই যে উনি বলছে ওনার সন্তান কোনো মাদকের সাথে জড়িত ছিল না। স্কুল স্টুডেন্ট সবাই জিজ্ঞাসা করেন আমার সাথে। এবং বিজেপি থেকে যে প্রেস রিলিজ দিয়েছে সেখানেও বাংলাদেশের মানুষকে মাদক কারবারে চোরাচালানি তারা হলো সেগুলো আখ্যায়িত করেছে। এটা ভারতীয় বয়ান। আমরা বলবো বিজেপিকে ভারতীয় বয়ান থেকে সরে আসার জন্য। আগে যখন ছিল পিলখানা হত্যাকাণ্ডের আগে, তখন হলো বিএসএফ মারা যাইতো, সে বড়াই বাড়ির যে যুদ্ধ হয়েছিল সেটা আমরা জানি। এখন হলো পিলখানা হত্যাকাণ্ডের পরে এই বাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমরা আশা করব এই বাহিনীকে নতুন করে পুনর্গঠনের জন্য এবং নতুন উপযুক্ত ট্রেনিং এর মধ্য দিয়ে সীমান্তকে রক্ষা করার জন্য। আপনারা রোড মার্চের ঘোষণা দিয়েছেন, যদি